একবার তোমার হাতটা একটু দেখাও তো। সাধুর কথা শুনে আরিফ ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল। সাধু গভীর মনোযোগ দিয়ে আরিফের হাতের তালু দেখে বিশ্লেষণ করতে লাগলেন। আরে বাপরে, এই তো সেই রাজপুত্র যাকে রাজা শাহজাহান প্রায় 25 বছর ধরে খুঁজছেন। উহো, তাহলে শেষমেশ আমাদের রাজপুত্রকে পাওয়া গেল। রাজা শুনে অনেক অনেক খুশি হবে। আয়েশা, শুনছো? তাড়াতাড়ি করো, আমাদের হাতে একদম সময় নেই। আর যদি জেগে ওঠে সব শেষ হয়ে যাবে। হে উপরওয়ালা, আমার ছেলেটাকে তুমি রক্ষা করো, কারণ আজ আমাদের সঙ্গে মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা নেই। আরিফ তখনও শিশু, মাত্র 10 বছরের এক নিষ্পাপ ছেলে। হে আরিফ, না সোনা ছেলে, আমার সব কিছু, আমার আমার সোনা ছেলে, নিজের খেয়াল রেখিস, আমাদের দুজনকে ক্ষমা করে দিস। আমরা আর কোনো পথ খুঁজে পেলাম না মৃত্যু ছাড়া। এই বলে আয়েশা আর আব্দুল করিম নিঃশব্দে নদীর দিকে হাঁটতে শুরু করলেন। ধীরে ধীরে তারা নদীর ধারে পৌঁছালো। আয়েশা, তুমি কি কিছু ফেলে এসেছো বাড়িতে? কিছু যা আরিফ খুঁজে পেতে পারে? না, এমন কিছু নেই যা আরিফ খুঁজে পাবে, চিন্তা নিও না। তারপর কোনো শব্দ না করে দুজন একসঙ্গে নদীর জলে ঝাঁপিয়ে পড়ল। সব কিছু শেষ হয়ে গেল এক মুহূর্তে। রাত কেটে ভোর হলো, আর ঠিক তখনই আরিফ ঘুম থেকে উঠে চারপাশে তাকিয়ে মা বাবাকে না দেখে ডেকে উঠল। মা, ও মা, তুমি কোথায়? এসো না, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। আরিফ তার মাকে ডাকে, কিন্তু কোনো সাড়া পায় না। আরিফ উদ্বিগ্ন হয়ে পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কাউকে না পেয়ে তার বুকের ধড়ফড় আরও বেড়ে যায়। শেষমেশ সে দৌড়ে পাড়ায় বেরিয়ে পড়ে মাকে খুঁজে পেতে। কাকু, আপনি কি আমার মাকে দেখেছেন? আমি সকাল থেকে মা বাবাকে খুঁজছি, কোথাও পাচ্ছি না। না রে আরিফ, আমি তো তোর মা বাবাকে কোথাও দেখিনি। ঠিক আছে কাকু। মা বাবার কোনো খবর না পেয়ে আরিফ মনটা ভেঙে বাড়ির দিকে ফিরে এলো। উঠোনে এসে চুপচাপ বসে পড়ল আর একা একা ভাবতে লাগলো, আমি আমি কিছুই বুঝতে পারছি না, মা বাবা কোথায় গেল? আমার খুব ভয় করছে। হে উপরওয়ালা, তোরা যেখানেই থাকুক তুমি তাদের নিরাপদে রাখো। আরিফের চোখ ভরে উঠল জলে। তা কাঁদতে কাঁদতে কখন সে সেখানেই ঘুমিয়ে পড়ল সে নিজেই বুঝতে পারল না। সকাল গড়িয়ে সন্ধ্যা নামলো, ঘুম ভাঙতেই সে চারিপাশে তাকালো, কিন্তু তখনও মা বাবার কোনো খোঁজ নেই। হে উপরওয়ালা, মা আর বাবা কোথায় গেল? কি করছে ওরা? এখনো ফিরলো না কেন? তারা কি সত্যি আমাকে ফেলে রেখে চলে গেছে? খিদের জ্বালায় আরিফ উঠে দাঁড়ালো। ভেতরে গিয়ে তন্ন তন্ন করে খাবার খুঁজতে লাগলো, কিন্তু পুরো বাড়ি ঘুরেও এক দানা খাবার পর্যন্ত পেল না। আমি আমি আর পাচ্ছি না, খুব খিদে পেয়েছে, মা বাবা কোথায় গেছে তাও জানি না, আমার খুব ভয় করছে। হে উপরওয়ালা, তুমি আমাকে রক্ষা করো। শেষমেশ কিছু না খেয়ে আরিফ ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল খবরটা, তার মা বাবা নাকি তাকে ফেলে পালিয়ে গেছে। আচ্ছা তুমিই বলো, এখন আরিফ যাবে কোথায়? ওর দেখাশোনা কে করবে? হ্যাঁ, তুমি ঠিক বলেছো ভাই। এই বেচারা ছেলেটার কী দোষ ছিল যে এর বাবা মা একে ছেড়ে গেল? গ্রামের লোকেরা আরিফকে নিয়ে ফিস ফিস করে কথা বলছিল, আর ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা সেই নাসিরুদ্দিন সব শুনে নিল। তার চোখে যেন চতুর ঝিলিক খেললো। মুহূর্তেই মাথায় একটা বুদ্ধি এলো, আর সেই আর দেরি না করে তাড়াতাড়ি আরিফের বাড়ির দিকে রওনা দিল। এই যে আব্দুলের ছেলে, কোথায় আছিস? বের হয়ে আয় তাড়াতাড়ি।
এই কথা শুনে আরিফ চমকে উঠে তাড়াতাড়ি বেরিয়ে এলো। হ্যাঁ কাকু, আরিফ, শুনেছি তোর মা বাবা তোকে ফেলে পালিয়েছে, তাই তো? আচ্ছা এখন তুই বল, আমার টাকার ঋণটা কে শোধ করবে? আপনি এসব কী বলছেন কাকু? কিসের ঋণ? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর বাবা আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার নিয়েছিল, আর এক পয়সাও না দিয়ে পালিয়ে গেছে। বল তো এখন আমি আমার টাকা ফেরত পাবো কিভাবে? কাকু, আপনি তো জানেন আমার তো কিছুই নেই, আমি কিভাবে এই ঋণ শোধ করব? থাকার জন্য শুধু একটা কুঁড়ে ঘর আছে, সেটা দিয়েই বা কী করবো আমি? ঋণ শোধ করতে হলে আমার জমিতে খাটতে হবে তোকে, সারাদিন কাজ করবি আর বিনিময়ে দুবেলা খাবা, আর কোনো মজুরি নয়। বল, রাজি আছিস তো? আরিফ ছিল ভীষণ সরল, তাই না বুঝেই না ভেবেই শেখ নাসিরুদ্দিনের কথায় চুপচাপ মাথা নেড়ে রাজি হয়ে গেল। ঠিক আছে কাকু, যদি এতে ঋণটা শোধ হয়ে যায় তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। এরপর থেকে আরিফ শেখ নাসিরুদ্দিনের জমিতে দিন রাত খাটতে লাগলো। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম, আর দিনের শেষে পুরস্কার হিসেবে জুটতো শুধু দুটো শুকনো রুটি, তাতেই তার দিন চলতো। এনে খেয়ে নিয়ে আর চুপচাপ ঘুমিয়ে পড়, কাল ভোরে উঠেই কাজে নামবি। আর শোন, আর আমি পা ছড়িয়ে ঘুমাতে দেখলে কিন্তু ভালো হবে না, তখন কি হয় জানিসই। হ্যাঁ কাকু। হ্যাঁ কাকু। নাসিরুদ্দিন প্রায় আরিফকে নির্দয়ভাবে মারত, যেন সে না মানুষ নয়, একটা পশু। কিন্তু কিছুই করার ছিল না আরিফের, পরিস্থিতির কাছে পুরোপুরি অসহায়। দেখতে দেখতে কেটে গেল কয়েকটা বছর। এখন আরিফের বয়স হয়ে গেল 25। সে তখন জমিদারদের বাড়িতে কাজ করত। একদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল তার, আর সেটা বুঝতেই হকচকিয়ে উঠে পড়ল। তাড়াহুড়ো করে ছুটতে লাগলো সেটের ক্ষেতের দিকে। আরে, আজ তো অনেক দেরি হয়ে গেল, এখনই দৌড়াতে হবে, নাহলে সেট ভয়ানক রেগে যাবে। খেতে পৌঁছেই আরিফের বুক ধপ করে উঠল। সামনে শেঠ নাসিরুদ্দিন লাঠি হাতে দাঁড়িয়ে, রাগী চোখে লাল, যেন শুধু তারই অপেক্ষায় ছিল। এই দৃশ্য দেখে আরিফ ভয়ে থর থর করে কাঁপতে লাগলো। শেঠজি, দয়া করে আমাকে মাফ করে দিন, আজ একটু দেরি হয়ে গেছে, আর কখনো এমন হবে না। একবার মাফ করলে মাথায় চড়ে বসবি, আমি তোকে চিনি, একই ভুল বারবার করবি, তাই তোর শাস্তি ঠিক হয়ে গেছে। কি ভেবেছিস আমাকে মাঠে হাড় ভাঙনা খাবে আর বাড়িতে আরামে ঘুরাবি? দাঁড়া, আজ তোকে আসল মজা দেখাবো। এই বলে নাসিরুদ্দিন ঝাঁপিয়ে পড়ল। লাঠির ঘা একের পর এক পড়তে লাগলো আরিফের গায়ে। সাধারণত সেই সব চুপচাপ সহ্য করত, কারণ এই পৃথিবীতে তার কেউ নেই। কিন্তু আজ আজ আরিফ আজ চুপ থাকলো না। সে প্রথমবারের মতো মুখ তুলে জবাব দিল, যথেষ্ট হয়েছে শেঠজি, আর কত মারবেন আমাকে? আমি কি মানুষ না? কাল রাত ভর আপনি আমাকে খাটিয়েছেন, এত দেরি করে বাড়ি ফিরেছি, তাই আজ সকালে উঠতে পারিনি, এতে আমার দোষটা কোথায় বলুন? আরিফের এই জবাব শুনে শেঠজি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন, যেন এমন সাহসের কথা তিনি কখনোই আশা করেননি। তবে কি, তুই না কাটলে কে কাটবে? হ্যাঁ, ভরে রাখ, তুই এখনো ঋণী, আর তোর মা বাবা তোকে ফিরিয়ে চলে গেছে, কারো মাথা ব্যথা নেই। বের হয়ে যায় এখান থেকে, এখনই বেরো, এখন এখানে পিটিয়ে মেরে ফেলবো তোকে। নাসিরুদ্দিনের কথা শুনে আরিফের চোখে জল টলমল করে উঠল, বুকটা যেন ফু হু করে ভেঙে পড়ল। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কখনোই আপনার সামনে আসবো না। সে ধীরে ধীরে মাঠ ছেড়ে গ্রামের বাইরের দিকে হাঁটতে শুরু করলো। কোথায় যাচ্ছে তা নিজেও জানে না।
শুধু একটা জিনিসই জানে, এই গ্রাম থেকে যত দূরে থাকা যায় ততই ভালো, কারণ এই গ্রামটাই তার সব কিছু কেড়ে নিয়েছে। আমি আর কখনোই এখানে ফিরবো না, যাই হোক না কেন। এই ভাবনাগুলো মাথায় নিয়ে ক্ষুধা তৃষ্ণায় কাতর আরিফ হাঁটতে হাঁটতে এক ঘন জঙ্গলে এসে পৌঁছালো। গাছের নিচে বসে হাউ মাউ করে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর মনটা একটু ভারলে আবার এগোতেই দেখতে পেল এক সাধু গাছের নিচে ধ্যানে বসে আছে। ঝোপের পাশে আরিফকে দাঁড়িয়ে থাকতে দেখে সাধু ধীরে ধীরে চোখ খুলে স্নেহ ভরে হেসে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবু, তুমি এখানে কি করছো? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে মনটা খুবই খারাপ। ঠিক আছো তো তুমি? হ্যাঁ বাবা, আমি খুব কষ্টে আছি, জীবনটা ভালো যাচ্ছে না। খিদে আর তৃষ্ণায় শরীরটা একদম ভেঙে পড়েছে, খুব ক্লান্ত লাগছে। আচ্ছা, আগে একটা কাজ করো, ওই কুঁড়ে ঘরের ভেতরে যাও, ওখানে কিছু ফল রাখা আছে দেখবে, সেখান থেকে কিছু ফল নিয়ে চলে এসো। তারপর আরিফ ভেতরে গিয়ে কিছু ফল নিয়ে এলো। সেগুলোর মধ্যে থেকে সাধু কিছু ফল নিজের কাছে রেখে বাকি অংশ আরিফের হাতে দিয়ে বললেন, এগুলো আমার কাছে রাখো, বাকিটা তুমি নিয়ে নাও। দেখেই বোঝা যাচ্ছে সকাল থেকে তুমি কিছু খাওনি। এই কথা শুনে আরিফের চোখে মুখে যেন হঠাৎ করে স্বস্তি ফিরে এলো। সে আনন্দে আত্মহারা হয়ে গেল। ধন্যবাদ বাবা, কিন্তু আপনি কিভাবে বুঝলেন আমি সকাল থেকে কিছু খাইনি? আমি তো শুধু পেয়েছিলাম আমার খিদে পেয়েছে, এটা ওপরওয়ালার আশীর্বাদ মনে করো বাবা। আচ্ছা, একবার তোমার হাতটা দেখাও তো। সাধুর কথা শুনে আরিফ ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল। সাধু গভীর মনোযোগ দিয়ে আরিফের হাতে তালু দেখে বিশ্লেষণ করতে লাগলেন। আরে বাপ রে, এই তো তাহলে রাজপুত্র, যাকে রাজা শাহজাহান প্রায় 25 বছর ধরে খুঁজছেন। ওহো, তাহলে শেষমেশ আমাদের রাজপুত্রকে পাওয়া গেল। রাজা শুনে অনেক অনেক খুশি হবেন। আচ্ছা, এখন আমাদের রাজপুত্রকে কিছু বললে হবে না, কারণ রাজার শত্রুরা যদি জানতে পারে তাকে নিশ্চয়ই মেরে ফেলবে। কিছুটা একটা বলে কাটিয়ে দিতে হবে। বাহ, এই ধরনের রেখা আমি শুধু রাজা সম্রাটদের হাতে দেখেছি। বৎস, তুমি খুব সত্যি ভাগ্যবান। আপনি কি বলছেন বাবা? আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি আমার সঙ্গে মজা করছেন, নাকি শুধু হাত দেখার ভান করছেন। আরিফের কথায় সাধুও হালকা হেসে উঠলেন। তারপর শান্ত স্বরে বললেন, আমি কেন মজা করব বাবা? আমি একটুও মজা করছি না। আমি সারা জীবন দারিদ্র্যের মধ্যে কাটিয়েছি বাবা। আমার মা বাবাও আমাকে ফেলে রেখে চলে গেছে। আমার মতো কষ্ট যেন আর কারো জীবনে না আসে। আর আপনি বলছেন আমার ভাগ্য রাজার মতো, আমি নাকি খুব ভাগ্যবান? এটা কিভাবে সম্ভব? এই সব শুনে সাধু আবার হালকা হাসলেন। বাবা, চিন্তা করো না, আমি যা বলছি তুমি খুব শিগগিরই নিজের চোখেই বিশ্বাস করবে। এখন তুমি এই জায়গা থেকে পশ্চিম দিকে এগিয়ে যাও, তোমার জন্য সেখানে কিছু অপেক্ষা করছে। এরপর আরিফ সাধুর দেওয়া ফলগুলো নিয়ে পশ্চিম দিকে হাঁটতে শুরু করলো। সন্ধ্যা নামতেই জঙ্গলের পথ শেষ হলো আর সামনে একটা গ্রাম ভেসে উঠল। গ্রামটা দেখে আরিফের চোখে মুখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। সে ভাবল অবশেষে কোথাও পৌঁছেছে। অন্তত বন্য পশুর মধ্যে ঘুমাতে হবে না। কি ভয়ঙ্কর ছিল সেই জঙ্গলটা, কিন্তু এখন নতুন সমস্যা, থাকার জন্য একটা জায়গা খুঁজে বের করতেই হবে। আরিফ তা কাজ আর আশ্রয়ের খোঁজে এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরতে ঘুরতে হাঁটছিল। হঠাৎই সে হাফিজুল নামে এক বৃদ্ধ মানুষের মিষ্টির দোকানের সামনে এসে দাঁড়ালো। হাফিজুল খুবই সহজ সরল আর স্নেহ ভরা মানুষ ছিলেন। তিনি সবদের সঙ্গে হাসি মুখে কথা বলতেন। আরিফকে দেখে তিনি মৃদু হেসে বললেন, বলো বাবা, কে মিষ্টি দেব? তোমাকে তো কোনো দিন এখানে দেখিনি। তোমার বাড়ি কোথায় বাবা?
যে কাকু, আমি এই গ্রামের না, আর মিষ্টিও চাই না। আমি কি আপনার দোকানে একটু কাজ পেতে পারি? বিনিময়ে শুধু রাতটা থাকার জন্য একটা জায়গা দিলেই চলবে। আচ্ছা ঠিক আছে, এই খালি মিষ্টির বাক্সগুলোকে গুছিয়ে নিলে আমাকে সাহায্য করো। জানো বাবা, আমার একটা ছেলে আছে, হাবির। ও তো বাবার সাথে কাজকর্মে মন দেয় না, শুধু বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়। চলো বাবা, বাক্সগুলো নিয়ে আমার দিকে ভেতরে আসো। আরিফ খুব উৎসাহ নিয়ে হাফিজুলকে সাহায্য করতে শুরু করলো। হাফিজুল ও তার সহজ সরল স্বভাব দেখে আরিফের সাথে কথা বলে বেশ আনন্দ পাচ্ছিলেন। সন্ধ্যা নামতেই হাফিজুল আরিফকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। সেখানে শুধু তনু আর তার ছেলে স্বামীর ছিল। স্বামীরের মা অনেক আগেই ক্যান্সারে মারা গেছেন। এ কি বাবা, তুমি এই কোন ভিখারিকে ঘরে নিয়ে এসছো? ওর সাথে ভদ্রভাবে কথা বলো স্বামীর। এ হলো আরিফ, আজ রাতটাও এখানেই থাকবে। আর তুমি দোকানে আসিস না কেন? দোকানে কত কাজ পড়েছিল, এমন করছিস কেন? ও বাবা, আমি একটু ব্যস্ত ছিলাম, তাই আসতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুই কত ব্যস্ত ছিলি। আচ্ছা দাঁড়া, আমি রাতের জন্য কিছু খাবার বানিয়ে নিই। শেঠজি, আজ রান্নাটা আমি করি, আপনি একটু বিশ্রাম নিন। তুমি সত্যি রান্না করবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করব, আর দেখবেন আমার রান্নাটা খুব ভালো লাগবে। এরপর আরিফ নিজের হাতে খুব যত্ন করে হাফিজুল আর সামিরের জন্য সুস্বাদু খাবার রান্না করে। ঘরের চারিদিকে খাবারের ঘ্রাণ ছড়িয়ে পড়ে। বাহ, কি দারুণ সুগন্ধ! এসো আরিফ, তুমিও বসো, আমরা সবাই একসাথে খাই। আরে সত্যি, আমি কি আপনাদের সঙ্গে বসে খাবো? হ্যাঁ হ্যাঁ, আর কি, এসো বসো, একসাথেই খাই। হাফিজুলের এত স্নেহ ভরা কথাগুলো শুনে আরিফের চোখ ভিজে উঠল, যেন অনেক দিন পর কেউ তাকে আপন করে কথা বলছে। কি হয়েছে বাবা, তুমি এত আবেগে ভেসে যাচ্ছ কেন? অনেক দিন হয়ে গেল তুমি আমার সাথে কেউ ভালোবাসা নিয়ে কথা বলে না। তুমি একটু নিজেকে সামলাতে পারছি না। চলো আমরা সবাই একসাথে খাই। এরপর তারা সবাই একসাথে খেতে বসে পড়ল। পরের দিন ভোরে আরিফ উঠে পড়ল, সবার জন্য নিজের হাতে নাস্তা তৈরি করলো। আজ তার মনটা খুব অদ্ভুত ভালো লাগছিল, যেন জীবনের নতুন সব কিছু শুরু হচ্ছে। শেঠজি, কঠুন, আমি আপনার জন্য নাস্তা বানিয়েছি, আর দয়া করে ছোট শেঠকেও জাগিয়ে দিন। চায়ের কি দারুণ গন্ধ! আহ আরিফ, তুই তো আমার মনটাই ভরে দিলি। শুধু তোর কাকিমাই এমন করে নাস্তা বানিয়ে খাওয়াতো, আজ তুই তার কথা মনে করিয়ে দিলি। আর দেখ কি সুন্দর আয়োজন করেছিস। আচ্ছা শোন, আজ থেকে আমাকে কাকা বলেই ডাকবি। ঠিক আছে কাকু। তারপর তারা তিনজন একসাথে বসেই শান্ত মনে খেতে লাগলো। খাওয়া শেষ হতেই আরিফ একটু ইতস্তত করে হাফিজুলের দিকে তাকিয়ে বলল, কাকু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে এত ভালোবাসা আর সম্মান দিয়েছেন, কিন্তু এখন আমাকে যেতে হবে, আমি বের হচ্ছি। ঠিক আছে বাবু, কিন্তু এই গ্রামে তো কাউকে চিনো না, তাহলে একা একা কীভাবে চলবে? কাকু, আমি কাজের খোঁজে বেরোচ্ছি, কি জানে, হয়তো কোথাও না কোথাও একটা কাজ পেয়েই যাব। একটা কাজ করো, রাজার দরবারে চলে যাও। রাজা শাহজাহান খুব দয়ালু মানুষ, আমি নিশ্চিত সেখানে গেলেই তুমি একটা না একটা কাজ ঠিকই পেয়ে যাবে। ঠিক আছে কাকু, আমি একে রাজার দরবারেই যাব, দেখি হয়তো সেখানে আমার ভাগ্যে কিছু অপেক্ষা করছে। আরিফ হাফিজুলের কাছ থেকে বিদায় নিয়ে রাজ দরবারের দিকে হাঁটতে শুরু করলো। পথে একটা ঘন জঙ্গল পড়ল, তবুও তার মুখে ছিল এক ধরনের শান্তি আর আশা, যেন সে জানে সামনে তার জন্য কিছু ভালো অপেক্ষা করছে। সে দ্রুত পা বাড়িয়ে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তার চোখে পড়ল একটা পাখি মাটিতে নিথর পড়ে আছে, ডানাটা ভাঙা, শরীর রক্তাক্ত। দেখে মনে হচ্ছে পাখিটা আর বেঁচে নেই। একটু থেমে তাকিয়ে থাকলো আরিফ।
তারপর ধীরে ধীরে পা বাড়িয়ে সেখান থেকে চলে যেতে শুরু করলো। এইভাবে পাখিটাকে ফেলে রাখা যাওয়া কি ঠিক হচ্ছে? না, এটা ঠিক নয়। আমিও তো রাজদরবারে যাচ্ছি, যদি পাখিটাকে সঙ্গে নিয়ে যাই হয়তো ওখানে কেউ না কেউ ওকে বাঁচানোর চেষ্টা করবে। রাজার কাছে তো নিশ্চয়ই অনেক হাকিম ডাক্তার আছে। আরিফ দেরি না করে পাখিটাকে যত্ন করে হাতে তুলে নিল, তারপর দ্রুত পা বাড়িয়ে রাজদরবারের দিকে ছুটতে লাগলো। কিছুক্ষণ পর সে রাজদরবারের বিশাল ফটক পেরিয়ে ভেতরে ঢুকে পড়ল। তার হাতে আহত পাখিটাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। রাজা নিজেও হতবাক হয়ে গেলেন। তিনি এগিয়ে এসে আরিফের দিকে তাকিয়ে বললেন, এই পাখিটা তুমি কোথায় পেলে? রাজার কথা শুনে আরিফ একটু চমকে উঠল। তার বুক ধকধক করতে লাগলো, ভয়ে গলা শুকিয়ে গেল। তবুও কাঁপা কাঁপা কণ্ঠে কিছু বলার জন্য নিজেকে সামলানোর চেষ্টা করলো। মহারাজ, আমি কিছুই করিনি। আমি জঙ্গল থেকে ফিরছিলাম, তখনই এই পাখিটাকে পথের ধারে পড়ে থাকতে দেখি। ভাবলাম যদি এটাকে রাজদরবারে নিয়ে আসি হয়তো কেউ এর চিকিৎসা করতে পারবে, তাই নিয়ে এসেছি। দয়া করে আমাকে ক্ষমা করুন মহারাজ, আমি এটাকে মারিনি, আমি শুধু বাঁচাতে চেয়েছি। হ্যাঁ, আমি জানি তুমি এটাকে মারোনি, কিন্তু তুমি কি জানো এটা কার পাখি? এটা কার মহারাজ? আমি তো জানি না, আমি তো এই গ্রামের নই, তাই কিছুই বুঝতে পারছি না। এই পাখিটা আমাদের রাজপুত্র সারহানের একমাত্র ছেলের। তুমি কি জানো সে কে? সে কে মহারাজ? সেই রাজপুত্র তুমি। ছোটবেলায় খেলতে খেলতে তুমি জঙ্গলে হারিয়ে গিয়েছিলে। আমরা চারদিকে তোমাকে খুঁজেছি কিন্তু পাইনি, তবুও আমি কখনো আশা ছাড়িনি। সব সময় বিশ্বাস করেছি একদিন তুমি ফিরবেই। এই পুরো রাজ্য 25 বছর ধরে তোমার অপেক্ষায় ছিল। না মহারাজ, এসব কী বলছেন আপনি? নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমি কীভাবে রাজপুত্র হব? আমি তো একেবারে গরিব মানুষ। ছোটবেলা থেকে আমার মা বাবা ফেলে চলে গেছে, আমি তো কারো নই। ওরা তোমার আসল বাবা মা ছিল না বৎস, ওরা ছিল দুষ্টু লোক যারা তোমাকে ছোটবেলায় জঙ্গল থেকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। কিন্তু আপনি এসব জানলেন কি করে মহারাজ? আমার তো কিছুই মনে নেই, যেন আমার অতীতটাই অন্ধকারে ঢাকা। তুমি হারিয়ে যাওয়ার পর আমি পাগলের মতো খুঁজেছি, চারদিকে মানুষ পাঠিয়েছি, কিন্তু কোথাও তোমাকে খোঁজ পাইনি। তবু আশা ছাড়িনি কখনো। হঠাৎ একদিন এক সাধু আমার কাছে এসে বললেন, 25 বছর পর এক যুবক একটি মৃত পাখি নিয়ে রাজদরবারে আসবে, আর সেই যুবকই হবে তোমার হারিয়ে যাওয়া রাজপুত্র। এইসব কথা শুনে আরিফ একদম স্তব্ধ হয়ে গেল, কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। ঠিক তখনই হঠাৎ তার মনে পড়ে গেল সেই সাধুর কথা। পশ্চিমে যাও, তোমার জন্য কিছু অপেক্ষা করছে। আরিফের বুকের ভেতরটা কেঁপে উঠল, যেন সব কিছু ধীরে ধীরে নিয়ে যেতে শুরু করেছে। কি হয়েছে? এত চিন্তা করো না, এখন তুমি ফিরে এসেছো, সব কিছু আবার ঠিক হয়ে যাবে। সেই সাধারণ আরিফ আসলে কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল এই রাজ্যের হারিয়ে যাওয়া রাজপুত্র তারবাহান। এইভাবেই শেষ হলো এক গরিব ছেলের রাজপুত্র হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প। আর বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার নতুন করে দারুণ গল্প নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। ততদিন পর্যন্ত